হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জীবন পাঠ অর্থাৎ বায়োলজি আমাদের প্রথম অধ্যায়টা পড়বো। খুবই ইজি একটা চ্যাপ্টার, অনেক বেশি কমপ্লিকেটেড কিছু নেই। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা বায়োলজি বলতে আসলে কি বলি? বায়োলজি শব্দটা একটা গ্রিক শব্দ। সো এই গ্রিক শব্দটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে এর মধ্যে আসলে কি দাঁড়ায়? এই গ্রিক শব্দটাকে আমরা ভেঙে ফেললে এটার মধ্যে বায়ো অর্থাৎ জীবন এবং লগোস অর্থাৎ জ্ঞান, এই শব্দ দুটা থাকে। তো দেখা যাচ্ছে চিকিৎসা এবং কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে প্রাচীন গ্রিস, মিশর মানে ইজিপ্ট, যেটা দেন মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট, দেন ভারত, চীন, এসব জায়গায় আদিকাল থেকে জীববিজ্ঞানের চর্চা চলছে। তো আমাদের আশেপাশে সব কথায় জীববিজ্ঞান বলতে এমন একটা বিজ্ঞানের বা বিজ্ঞানের সায়েন্সের এমন একটা শাখা বলে যাদের জীবন আছে। ধরো সেটা হোক একটা তিমি মাছ, হোক একটা পিঁপড়া, একটা ব্যাকটেরিয়া, একটা মানুষ বা একটা বিশাল বাঘ, সবার ক্ষেত্রে এরা সবাই কিন্তু জীবিত। তো যাদেরই জীবন আছে তাদেরকে নিয়ে যেখানে আলোচনা পর্যালোচনা করা হয় জীবনের, দেখা যাচ্ছে যে আমরা দেখতেছি আমাদের সব ক্ষেত্রে ফিজিক্সের এই সূত্র আছে, কেমিস্ট্রি এটার কারণে এটা হচ্ছে, ফিজিক্সের সূত্রের কারণে দেখা যাচ্ছে ঘর্ষণ বলে এটা হচ্ছে ওটা হচ্ছে। বাট একটা জীবিত বস্তু, একটা জীবিত মানুষ হোক বা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, এদের কিভাবে তার দেহটা গঠিত, কি কি ধরনের কার্যাবলী হচ্ছে, কি কি স্ট্রাকচার আছে, ফাংশন আছে, কেন এটা এভাবে হচ্ছে, তোমার ধরো তোমার হৃৎপিণ্ডে কিভাবে রক্ত আসছে, কিভাবে চলে যাচ্ছে, অন্যান্য জীবের মধ্যে সেটা কিভাবে হচ্ছে, যেই জায়গায় সেটা নিয়ে কথা বলা হয় সেটা মেইনলি আমাদের বায়োলজি। সো আমরা বলতে গেলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যদি একটু ইংলিশ ভার্সনেরটা দেখি, যে সিম্পল টার্মসে এন্টিটিস এমন জিনিসপত্র যাদের জীবন আছে, লাইফ আছে, দে আর কনসিডার্ড অ্যাজ লিভিং বিংস, ওয়াইল দোজ ইনঅ্যানিমেট মানে যারা মুভ, অ্যানিমেট মানে কি বা অ্যানিমেশন মানে কি, মুভ করছে, তারা নিজেরা মুভ করতে পারছে না, যাদের জীবন নেই, তারা কিন্তু দেখা যাচ্ছে যে ফিজিক্স ও কেমিস্ট্রির আন্ডারে পড়ছে। সো দেখা যাচ্ছে আমরা যেটা মূলত দেখছি যে আমাদের একটা কমপ্লেক্স অ্যাসেম্বলি বলতে বোঝাচ্ছে যে জীব তার আশেপাশের জড় বস্তু বা নন লিভিং বিংস এর সাথে কিভাবে থাকছে, মূলত এটাই বলেছে। এবার আমরা চলে যাব জীববিজ্ঞানের শাখা সমূহ। আগে মূলত জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করা হতো, একটা উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। তোমরা যখন এইচএসসি তে উঠে যাবে তখন কিন্তু তোমাদের জীববিজ্ঞানের দুইটা পার্ট, বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড, কিন্তু এটাকে আমরা মূলত বলি বোটানি, জুলজি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। সো মূলত দুইটা শাখায় ভাগ করা হতো, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান মানে যেখানে উদ্ভিদ নিয়ে বা প্ল্যান্টস নিয়ে অ্যাজ আ হোল আলোচনা করা হচ্ছে, জুলজি, বা প্রাণী বিজ্ঞান হচ্ছে যেখানে প্রাণী নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু বর্তমানে জীববিজ্ঞানের পরিধি এতটাই বিস্তৃত যে এটাকে দুই ভাগে সীমাবদ্ধ করা সম্ভব নয়। কারণ এমন অনেক জীব আছে, যেমন ব্যাকটেরিয়া বলো, ছত্রাক বলো, ভাইরাস বলো, যেটা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই না, কিন্তু আলোচনার সুবিধার্থে কি করা হচ্ছে, এটাকে অনেক সময় আমরা হয়তো উদ্ভিদ বা প্রাণীর আন্ডারে ফেলছি। তো এখন দেখা যাচ্ছে আমরা এই জন্য এটাকে প্রধান দুইটা ভাগে ভাগ করি। আগে তো আমরা উদ্ভিদ এবং প্রাণীতে ভাগ করতাম, এখন আমরা আমাদের সুবিধার জন্য এটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, একটা ফলিত জীববিজ্ঞান। সো আমরা যদি একটু দেখি এখানে কি হবে, তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল বা বেসিক বায়োলজি, একটা অ্যাপ্লাইড বায়োলজি। ফিজিক্যাল বায়োলজি হচ্ছে the field which focuses on the theoretical foundation and fundamental principles of life, মানে তোমার তত্ত্বীয় বিষয়ের উপর ডিপেন্ড করে, তত্ত্বীয় ভিত্তি এবং মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্ব নিয়ে, মেনলি থিওরি নিয়ে আলোচনা করা হচ্ছে। আর ফলিত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের ব্যবহারিক বা প্রায়োগিক দিকগুলা, প্র্যাকটিক্যাল দিকগুলা, তাই না? ফলিত বা অ্যাপ্লাইড বায়োলজি কি, যেটা হচ্ছে মেইনলি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ বায়োলজিক্যাল নলেজ, মানে তুমি যেটা জানো সেটা রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা ফলিত। তারপর চলে আসা যাক, এখন আমরা ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞানকে বেশ অনেকগুলো ভাগে ভাগ করেছি। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু প্রশ্ন আসতেই পারে, ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো কি কি, ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো কি কি। এটা তুমি তোমার মতো ছন্দ করে, এখন আমি তোমাকে একটা ছন্দ দিলাম, সেই ছন্দ মনে রাখতে যদি তোমার আলাদা ছন্দ লাগে তাহলে পড়া কিভাবে হবে বলো? তো এখানে কি কি জিনিস আছে দেখো, অঙ্গ সংস্থান বা মরফোলজি, শ্রেণীবিন্যাস বিদ্যা বা
ট্যাক্সোনমি। অঙ্গসংস্থানের কথাটা যদি আগে বলি, যে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা, অর্থাৎ জীবের দেহ কিভাবে গঠিত হয় বা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করা হয়। কি করা হয়? স্ট্রাকচার নিয়ে, সার্বিক অঙ্গসংস্থান বা দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হচ্ছে। দেহের বাহ্যিক গঠন, যেটা তুমি বাহির থেকে দেখো, মরফোলজি মানে কিভাবে গঠিত হচ্ছে বা স্ট্রাকচার, যেই গঠনগুলো তুমি বাহির থেকে দেখতে পাচ্ছ সেটা বাহ্যিক অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। যে তোমার ভিতর থেকে দেখা লাগছে, হয়তো তোমার দেহের ভিতর, তুমি কি তোমার দেহের হাড্ডিগুলোকে বাহির থেকে দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ তোমার হাড় আছে, কিন্তু হাড়টাকে কি মানে একদম স্কিন ছাড়া দেখতে পাচ্ছ না। সো যেটা তোমার অভ্যন্তরীণ গঠন, ইন্টারনাল স্ট্রাকচার, সেটা ইন্টারনাল মরফোলজির আন্ডারে পড়ে। যে কোনো জিনিস শুরু করার জন্য একটা গঠন বা একটা স্ট্রাকচার বা একটা ফাউন্ডেশন লাগে, ঠিক তেমনি মরফোলজি হচ্ছে সেই অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন। এরপর আসছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এখন দেখো, গঠন তো হয়ে গেল, এখন পৃথিবীতে কত কত জীব আছে, কিন্তু এগুলা কি করতে হবে? একটা সুনির্দিষ্ট উপায়ে বিন্যস্ত করতে হবে, যাতে করে সহজেই তুমি জানতে পারো। যেমন তোমার স্কুলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, এখন সব স্টুডেন্ট কি এরকম একটা স্টুডেন্ট এখানে করতেছে আর একটা স্টুডেন্ট ওখানে ক্লাস করতেছে, এরকম হয় না। প্রতি বছর ফাইনাল এক্সাম শেষে যাদের মানে ধরো মেরিট পজিশন অনুযায়ী তোমার হচ্ছে রোল 1 2 3 4 এভাবে হয়, তারপর সেকশনে ডিভাইড করা হয়, এক একজন এক একটা সেকশনে বা শ্রেণী বা শাখাতে পড়তেছে। ঠিক তেমনি ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা হলো যে এই যে জীবের শ্রেণীবিন্যাস, জীবকে যে ভাগ করা হয়, যে ওরা হচ্ছে ধরো গরু, ওরা হচ্ছে গিয়ে ধরো কবুতর, এই যে ভাগগুলা, কোনো একটা পাখি, কোনো একটা চতুষ্পদী, এই যে ভাগগুলো করা হয় সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বা কি বলছি আমরা, ট্যাক্সোনমি বলছি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বলছি। তো এর ট্যাক্সোনমি মূলত কি? ট্যাক্সোনমি হচ্ছে দ্য ব্রাঞ্চ which deals with the classification of organism, and কিভাবে ক্লাসিফিকেশন করা হবে, শ্রেণীবিন্যাস করা হবে, সেটার উপর ডিপেন্ড করে। এবার ফিজিওলজি আর হিস্টোলজিতে আসা যায়। ফিজিওলজি হচ্ছে তোমার দেহে, তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তোমার দেহে যত ধরনের জৈবিক বিক্রিয়া বা যত ক্রিয়াগুলো নর্মাল জিনিস, ধরো তুমি শ্বাস নিচ্ছ, খাবার হজম করছো, প্রতিটাই কিন্তু তোমার বডির নর্মাল ফিজিওলজি। অর্থাৎ ফিজিওলজি বা শারীরবিদ্যা হচ্ছে জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, তোমার যত ধরনের জৈবিক বিক্রিয়া, রাসায়নিক, জৈব রাসায়নিক, বায়োকেমিক্যাল রিয়াকশনস আছে, যেমন শ্বসন, রেচন, তারপর সালোক সংশ্লেষণ, এগুলো নিয়ে আলোচনা করা হয়। সো তোমার প্রত্যেকটা কি বলে প্রক্রিয়ার একদম টু দা পয়েন্ট বর্ণনা দেওয়া হয়। এছাড়া আসা যাক হিস্টোলজি। হিস্টোলজি জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যগুলি। কি কি থাকছে? টিস্যুগুলা কিভাবে গঠিত হয়। হিস্টোলজি মানেই হচ্ছে টিস্যু। তুমি যেই টিস্যু হচ্ছে কি ধরো এরকম টিস্যু না, কিন্তু টিস্যু হচ্ছে, তোমরা যারা দ্বিতীয় অধ্যায় ক্লাসটা করনি করে আসতে পারো, যে একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যখন একত্রিত হয়ে একটা কাজ করে এবং এদের উৎপত্তি বা অরিজিনও সেম থাকে, তখন সেটাকে টিস্যু বলে। আমাদের দেহে নানান ধরনের টিস্যু আছে, এই টিস্যুগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হিস্টোলজি। তাহলে এখন পর্যন্ত কি পেলাম? মরফোলজি। মরফোলজি দুই টাইপের হতে পারে, এক্সটার্নাল, ইন্টারনাল। এরপর আসা যাক ক্লাসিফিকেশনের জন্য, যেটা সেটা হচ্ছে ট্যাক্সোনমি, যে কিভাবে শ্রেণীবিন্যাস করা হবে। 3 নাম্বার আমার কি ছিল? 3 নাম্বারটা আমার কিন্তু কি ছিল এখানে? ফিজিওলজি, যে আমার দেহের গঠন তো হলো, কিন্তু দেহের ভিতর যে বিক্রিয়াগুলো হবে সেটা কিভাবে হবে, ফিজিওলজির মাধ্যমে জানতে পারবো। এখন দেহের ভিতর ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, এটাতে তো মানুষজন, ধরো যে কোনো একটা কারখানাতে কাজ হচ্ছে, চকলেট তৈরির কারখানা, ওখানে একদল হচ্ছে গিয়ে চকলেটটাকে বানাচ্ছে, একদল হচ্ছে গিয়ে হয়তো একটা র্যাপিং পেপারে র্যাপ করতেছে। সো ঠিক তেমনি তোমার দেহের যত জৈব রাসায়নিক কার্যগুলি আছে সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে ফিজিওলজি। আর যারা অংশগ্রহণ করতেছে, ধরো টিস্যু অংশগ্রহণ করতেছে, কোষ অংশগ্রহণ করতেছে, টিস্যু নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি। এবার চলে আসা যাক, দ্য ব্রাঞ্চ আছে হিস্টোলজি, দ্য ব্রাঞ্চ দ্যাট ডিলস উইথ দ্য স্ট্রাকচার, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ফাংশন। স্ট্রাকচার, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ফাংশন অফ টিস্যু। টিস্যু কিভাবে স্ট্রাকচার, কিভাবে বিন্যস্ত বা অ্যারেঞ্জমেন্ট এবং ফাংশন নিয়ে। এবার চলে আসা যাক ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। জনন কোষের উৎপত্তি, নিষুপ্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ। অর্থাৎ কিভাবে তোমার একটা রিপ্রোডাকশন কিভাবে হয়, মানে একটা জনন কোষ কিভাবে তৈরি হচ্ছে, রিপ্রোডাক্টিভ সেল কিভাবে তৈরি হচ্ছে, ওখান থেকে জাইগোট কিভাবে তৈরি হচ্ছে, জাইগোট তৈরি হওয়ার পর ওটার থেকে ভ্রূণ। ভ্রূণ মানে কি? একদম বাচ্চা অবস্থা, মানে মানে ধরো তোমার মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন কিন্তু সে ভ্রূণ অবস্থায় থাকে, এমব্রায়ো।
সে বড় হচ্ছে। সো যেই জায়গাটাতে ভ্রূণের বিকাশ বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি এমব্রায়োলজি। সাইটোলজি, দেখো তুমি মিলিয়ে মিলিয়ে মনে রাখবা, টিস্যু নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে কোষ, আর সাইট শব্দের অর্থ হচ্ছে সেল। সো সাইটের মধ্যে হচ্ছে কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন। তাহলে সাইটোলজি হচ্ছে কোষ নিয়ে, আর হিস্টোলজি হচ্ছে টিস্যু নিয়ে। এবার আসছে যাক বিবর্তন। ধরো অনেক কাল আগে পৃথিবীতে ডাইনোসর ছিল, নানান ধরনের বিভিন্ন প্রাণীরা ছিল, এখন কি ওগুলো আছে? না। সো এই যে বিবর্তন হচ্ছে, এই যে চেঞ্জ আসতেছে পৃথিবীতে, প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশ, এগুলো নিয়ে যে আলোচনা সেটা ইভলিউশনের আন্ডারে পড়ে। বাস্তুবিদ্যা বা ইকোলজি এটা এমন একটা যে প্রাকৃতিক পরিবেশে দেখো জড় জিনিসপত্র আছে, যে সামুদ্রিক এরিয়া, কক্সবাজার এরিয়ার যে জীব বা ওখানকার আবহাওয়া ওইটা যেরকম হবে, সাহারা অঞ্চল, সাহারা ডেজার্টেরটা কিন্তু এরকম হবে না। তারপর ধরো সুন্দরবনের আবহাওয়া যেরকম, ওখানকার যেসব গাছ জন্মায় বা ওইখানে যে সকল প্রাণী পাওয়া যায়, সেটা কি তুমি হচ্ছে কি ধরো ঢাকা শহরে পাবে? পাবে না। সো ইকোলজি বা বাস্তুবিদ্যা বলতে বোঝায় যে কোনো একটা প্রাকৃতিক পরিবেশে ওখানকার প্রাণী, উদ্ভিদ, আশেপাশের জড় উপাদান কিভাবে একসাথে থাকছে, যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। যে পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, পরিবেশ এন্ড জীবের সম্পর্ক। এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা করা হয়, হরমোন কিভাবে কাজ করে। দেখবা যারা হরমোনের ডাক্তারের কাছে যায় এন্ডোক্রাইনোলজিস্ট বলা হয়, যেমন কার্ডিয়াক বা হৃৎপিণ্ডের ডাক্তারকে কার্ডিওলজিস্ট বলছে। সো হরমোন হচ্ছে যে তুমি পড়াশোনা করেছো চিটাঙে, কিন্তু এখন চাকরির জন্য বা অন্য কোনো কারণে তুমি এখন ঢাকায় থাকো। ঠিক তেমনি হরমোন হচ্ছে এমন একটা জিনিস যেটা দেহের একটা জায়গায় উৎপন্ন হয়, কাজ করে দূরবর্তী আরেক জায়গায় খুব অল্প পরিমাণ দিয়ে সে কোনো একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, কমিয়েও ফেলতে পারে। সো এই যে হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটা এন্ডোক্রাইনোলজি। আর জীব ভূগোল বায়োজিওগ্রাফি হচ্ছে যে বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি। ধরো অস্ট্রেলিয়া ভূখণ্ডে তুমি কিন্তু কোয়ালা পাবে, তুমি কোয়ালা পাবে, তুমি ক্যাঙ্গারু পাবে, তুমি ক্যাঙ্গারু পাবে। তুমি কি এই ক্যাঙ্গারু বাংলাদেশে পাবে? বাংলাদেশের র্যান্ডম রাস্তায় পাবে না। সো জীব ভূগোল হচ্ছে যে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় বা জিওলজিক্যাল এরিয়ায় কোন জীব থাকছে। বাংলাদেশের এরিয়া যে টাইপের জীব থাকছে, অস্ট্রেলিয়া এক ধরনের জীব থাকবে, অ্যান্টার্কটিকায় আরেক ধরনের জীব থাকবে। সো বিভিন্ন জিওগ্রাফিক্যাল সীমারেখার মধ্যে জীবের বিস্তৃতি এবং অভিযোজন, মানে কিভাবে সেই পরিবেশের সাথে, ধরো যে একদম খুবই ঠান্ডা পরিবেশ থাকে, ধরো অ্যান্টার্কটিকায় যেই কি বলে প্রাণীগুলো থাকে, ওখানকার পরিবেশে ওরা কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে, অভিযোজন করছে, সেটাই কিন্তু তোমার জীব ভূগোল বা বায়োজিওগ্রাফির পার্ট। আচ্ছা, এবার ফলিত হচ্ছে যেখানে আমরা আলোচনা মানে জীববিজ্ঞানের জ্ঞানটার প্রয়োগ দেখছি। সো মৎস্য বিজ্ঞান, ফিশারিজ, এটার নাম শুনলে আমরা বুঝতে পারছি যে মাছ, মাছের উৎপাদন, মৎস্য সম্পদ নিয়ে কথা বলা হচ্ছে। জীব পরিসংখ্যান হচ্ছে জীব পরিসংখ্যান, যে ধরো স্ট্যাটিস্টিক্স মানে কি, ট্যালি করা, কোথায় কোনটা কত সংখ্যায় আছে। সো জীব নিয়ে বায়োলজি, বায়োলজিক্যাল বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে যে বায়োলজিক্যাল ফ্যাক্টরের সাথে তুমি স্ট্যাটিস্টিক্সের একটা কোল্যাব করাইলা। মানুষ কোল্যাব করে না, যে ধরো মিনিসোর সাথে প্রীতম হাসান একসাথে মিলে ওরা একটা কোল্যাব করলো, ঠিক তেমনি বায়োস্ট্যাটসটা হচ্ছে যেখানে বায়োলজিক্যাল বিভিন্ন জিনিসের মধ্যে হতে পারে সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে হতে পারে, সেখানে আমরা স্ট্যাটিস্টিক্যাল বা পরিসংখ্যানের বিভিন্ন, তোমরা ম্যাথে পরিসংখ্যান পড়ছো না, সো ওই পরিসংখ্যানের জ্ঞানটা অ্যাপ্লাই করা হচ্ছে। তারপর প্যারাসাইটোলজি আর প্যালেওন্টোলজি, এই দুটো তো অনেকেরই কি হচ্ছে, কনফিউশন হয়। প্যারাসাইট মানে কি? প্যারাসাইট মুভিটা দেখছো কারা কারা, একটু জানায় তো। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, যে তার জীবন বা বেঁচে থাকার জন্য অন্য জীবের উপর ডিপেন্ড করে। সো প্যারাসাইটোলজি হচ্ছে যে পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। আর প্যালিওন্টোলজি হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, মানে ধরো অনেক আগের কালে যে জীবরা থাকতো, ধরো ডাইনোসর হইতে পারে, আমার মাথায় খালি ডাইনোসর আসতেছে, অন্যান্য অনেক জীবের জীবাংশ, এবং জীবাংশ কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে ফসিল, যে কোনো এক সময় হয়তো একটা ডাইনোসর মারা গেছিল, ওর কঙ্কালগুলা মাটির নিচে বহু বছর চাপা পড়তে 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 ফসিল ফুয়েল হয়ে গেছে। তো ওই ফসিল নিয়ে, জীবাংশ নিয়ে যেখানে কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু প্যালিওন্টোলজির মধ্যে পড়তেছে। এন্টোমোলজি, এটা আমাদের মেডিকেলে ফোর্থ ইয়ারে এসে পড়া লাগে খুবই ডিটেলসে, কীট পতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা। তোমরা বলতে পারো এন্টোমোলজি কেন লাগবে? এই যে ধরো ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, এগুলো কি হয়? নানান ধরনের আর্থ্রোপড বা মশার কারণে হচ্ছে। তো এই যে মশাগুলো, আমি যদি মশাটা কিভাবে, মশার জীবন কিভাবে হয়, বা ওর জীবনেও জীবন যাপন কিভাবে করে, বা ওর বডির মধ্যে কোনটা কিভাবে কাজ করে আমি যদি জানি, তাহলে কিন্তু আমি সেটার মানে
ডেঙ্গু বা এটা ছড়ানোটাকে কিছুটা রোধ করার জন্য বা একটা নতুন ওষুধ তৈরি করার জন্য সেটা ব্যবহার করা যেতে পারে। এন্টোমোলজি হচ্ছে কীট পতঙ্গ নিয়ে। অণুজীব বিজ্ঞান নাম শুনেই বুঝতে পারছি, মাইক্রোবায়োলজি যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া এরকম বিভিন্ন ছোট ছোট মাইক্রোব বা অণুজীব যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদেরকে নিয়ে আলোচনা করছি। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, তারপর জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন প্রযুক্তি হচ্ছে আমরা ডিএনএ এর মধ্যে কিছু পরিবর্তন এনে, ধরো কোনো একটা স্পেশাল বৈশিষ্ট্য আমার পছন্দ হলো, সেটা আমি অন্য একটা ডিএনএ এর মধ্যে এনে বসাই দিলাম। ধরো তোমার কাছে একটা সাদা রঙের পুঁতির মালা ছিল, মাঝখান দিয়ে তুমি একটা গোলাপি রঙের পুঁতি ঢুকাই দিলা। খুবই ইজিলি বলছি, এরকম না, অনেক ডিফিকাল্ট একটা জিনিস। যেখানে হচ্ছে ধরো ভিটামিন এ সমৃদ্ধ ধানের জাত চাষ করা হচ্ছে বা আরো উচ্চ ফলনশীল কি বলে ভুট্টার জাত চাষ করা হচ্ছে। মানে আগে যে ধরো বীজ বীজ বপন করে না চাষ করার জন্য, ধরো ফার্ম করার জন্য, যেমন হচ্ছে কি তুমি কাল্টিভেশনের জন্য সেটা হতে পারে পেডি, সেটা হতে পারে উইট বা যে কোনো জিনিস, ভুট্টা, ধান, চাল, গম, যেটাই হোক না কেন, সেখানে ধরো আগে যদি 40 টন হইতো, মানে একটা বপন করার পর সেটা কেটে উঠানোর পর 40 টন হতো, এখন ধরো তুমি সেটা এমন একটা জাত বা এমন একটা বংশ বা এমন একটা নতুন টাইপের সিড আবিষ্কার করতে পেরেছো যে সে এখন 80 টন বা 120 টন ফলন দিচ্ছে বা কাল্টিভেশন দিচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন। তারপর আসছে প্রাণ রসায়ন, যে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, এই যে তোমার শ্বসন, তারপর তুমি খাদ্য গ্রহণ করছো, খাদ্য গ্রহণের পর শক্তি তৈরি হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু নানান ধরনের জৈব রাসায়নিক বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেটা যে এই জায়গায় আলোচনা করা হয় সেটা বায়োকেমিস্ট্রি। এরপর দেখো এখানে কিন্তু মোটামুটি সবগুলো তুমি রিলেট করতে পারবে, যে ফিশারি আছে, প্যারাসাইট, প্যালিওন্টোলজি, আমি যেভাবে মনে রাখতাম যে প্যারাসাইট, প্যালিওন্টোলজি, এন্টোমোলজি এন্ড মাইক্রোবায়োলজি, এগুলো আমি একসাথে মনে রাখবো, কারণ এগুলো সব মানে প্যারাসাইট মানে তো হচ্ছে পরজীবী, তারপর এন্টোমোলজি হচ্ছে কীট পতঙ্গ, মাইক্রোবায়োলজি মানে দেখতে পারি না, আর প্যারাসাইটের সাথে প্যালিওন্টোলজির ওয়ার্ডটা মিল আছে। এই চারটা এভাবে মনে রাখবো, ফিশারি, মৎস্য আর কৃষি একসাথে। তারপর হচ্ছে মেডিকেল আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মেডিকেল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি। মেডিকেলে যারা পড়াশোনা করে প্রথম বছর বায়োকেমিস্ট্রি নামে একটা সাবজেক্ট থাকে, এইগুলো একসাথে মনে রাখতাম, সাথে বায়োস্ট্যাটস মনে রাখতাম, তাহলে কিন্তু আমার মোটামুটি সব মনে থেকে যাচ্ছে। এছাড়া আরো কিছু আছে, যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিষয়ক বিজ্ঞান, সমুদ্র জীব বিজ্ঞান, তারপর সামুদ্রিক বিষয়ে জ্ঞান, তারপর বন বিজ্ঞান, বন সম্পদ ব্যবস্থাপনা, বায়োটেকনোলজি, যে মানব এবং পরিবেশের কল্যাণে কিভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারো, তারপর হচ্ছে বন্য প্রাণী বিজ্ঞান, কিভাবে বন্য প্রাণী নিয়ে বিজ্ঞান, বায়ো ইনফরমেটিক্স, তারপর ফার্মেসি, ওষুধ শিল্প। এই জিনিসগুলো কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে। তোমার যদি ধরো কিউ পর্যন্ত মনে না থাকে, অ্যাটলিস্ট যতগুলো তুমি গ্রুপ গ্রুপ করে বা চাঙ্ক করে মনে রাখতে পারো। আচ্ছা, তো জীবের শ্রেণীবিন্যাস যদি বলি, পৃথিবীতে বর্তমানে 4 লাখ উদ্ভিদ এবং 13 লাখ প্রাণী আছে। এখন এই প্রত্যেকটা সম্পর্কে একটা মানুষের কি মনে রাখা সম্ভব? কিন্তু এই যে নানান ধরনের গবেষণা, সেটা হতে পারে কোনো একটা উন্নত জিনিস আবিষ্কার করার জন্য, কোনো একটা সমস্যা সমাধানের জন্য, এই জীবের কোনো একটার বৈশিষ্ট্য সম্পর্কে তোমার জানা লাগলো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে জানবে? সেই জন্য তোমার স্কুলে যেমন ধরো আমি তোমার স্কুলে গিয়ে বললাম যে আচ্ছা তাসমিয়া কার নাম, তাসমিয়া নামে স্কুলে অনেকের থাকতে পারে, তাহলে আমি আরো স্পেসিফিক ভাবে বললাম ক্লাস 9 এর তাসমিয়া। ক্লাস 9 এর ইংলিশ ভার্সনেও তাসমিয়া থাকতে পারে, বাংলা ভার্সনেও তাসমিয়া থাকতে পারে। আমি বললাম বাংলা ভার্সনের তাসমিয়া, বাংলা ভার্সনেও তো অনেকগুলো শাখা বা সেকশন থাকতে পারে, তাহলে আমি বলে দিলাম দোয়েলের ক্লাস 9 এর তাসমিয়া। দোয়েলেও কয়েকটা তাসমিয়া থাকতে পারে, তখন আমি বলে দিব যে এত নাম্বার রোল। অর্থাৎ আমি কত ধাপে ভাগ করেছি দেখছো না, যাতে সহজেই বের করে ফেলা যায়। ঠিক তেমনি জীবের শ্রেণীবিন্যাস হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে বিশাল জীবজগৎকে অল্প পরিশ্রমে নির্ভুলভাবে জানা যায়, এবং এইটার প্রয়োজন থেকে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার আবিষ্কার হয়েছে, যেখানে কিভাবে জীবের ক্লাসিফিকেশন করা হয় সেটা নিয়ে গবেষণা বা সেটা নিয়ে আলোচনা করা হয় আর কি। তো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, উনি সর্বপ্রথম শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ একটা হিউজ ইম্প্যাক্ট রেখেছিলেন। এই জন্য তাকে দেখা যায় জীবজগতের এই শ্রেণীবিন্যাসের জনক অনেক ক্ষেত্রে বলা হয়। তারপর হচ্ছে তিনি জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী দুইটা ভাগে বিভক্ত করে এবং আধুনিক শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি স্থাপন করে। অর্থাৎ আগে থেকেই ক্লাসিফিকেশন ছিল, অ্যারিস্টটলের সময় থেকে ক্লাসিফিকেশন ছিল, কিন্তু সেটাকে আধুনিকভাবে করছে ক্যারোলাস লিনিয়াস, এবং তিনি নামকরণের ভিত্তি করে। তোমরা অনেকে হয়তো জানো যে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, মানে আমার নাম মোহনা, তোমার নাম ধরো তাসমিয়া, কিন্তু দেখো
আমরা সকলেই কিন্তু হোমো স্যাপিয়েন্স। ঠিক তেমনি ধরো কপসাইকাস সাউলারিস, এটা হচ্ছে গিয়ে দোয়েলের বৈজ্ঞানিক নাম। তার প্যান্থেরা টাইগ্রিস, এটা হচ্ছে বাঘের বৈজ্ঞানিক নাম। অর্থাৎ কোনো একটা প্রজাতির একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম থাকবে, যেটা জাতি দেশ নির্বিশেষে একই থাকবে। বৈজ্ঞানিক নাম ইউজুয়ালি ল্যাটিন শব্দ দিয়ে হবে, এবং বৈজ্ঞানিক নাম একটা জীবের, ধরো হোমোস্যাপিয়েন্স নামে কিন্তু আর কখনো কোনো জীবের বৈজ্ঞানিক নাম হতে পারবে না, কারণ বৈজ্ঞানিক নাম হতে হবে ইউনিক। বৈজ্ঞানিক নাম হতে হবে ইউনিক। বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে প্রথম নামটা গণনাম হবে, পরেরটা প্রজাতি নাম হবে। অর্থাৎ প্রথম নামটা তার জেনাসের নাম হবে, পরের নামটা তার স্পিসিসের নাম হবে। এখন স্পিসিস আর জেনাস কি, আমরা এই যে বিভাগটা করেছি, তোমার ক্ষেত্রে আমি যখন বললাম তাসমিয়া কোন ক্লাসের, ক্লাস 9-এর ইংলিশ ভার্সনের বা বাংলা ভার্সনের, দোয়েলের রোল এত, তাহলে ঠিক তেমনি এখানে জীবের ক্ষেত্রে আমরা কি করব, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে বাংলাতে এটা, এবং ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কিংডম, ফাইলাম, ভাগ করব যে প্রথমে অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম, তারপর ফাইলাম আছে, দেন শ্রেণী মানে ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, দেন জেনাস, দেন স্পিসিস। সো বৈজ্ঞানিক নামটা জেনাস আর স্পিসিস দিয়ে হয়। বৈজ্ঞানিক নাম যদি হাতে লেখা হয় তাহলে নিচে দাগ দিতে হয়, আর যদি হচ্ছে প্রিন্টেড লেখা থাকে সেই ক্ষেত্রে ইটালিক হতে হবে। ঠিক আছে, বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে প্রথম নামটা দেখো, প্রথম অক্ষরটা আমরা এখানে কি করছি, বড় হাতের লিখছি, দেখো প্রথম অক্ষরটা বড় হাতে, বাকি সব ছোট হাতের হবে। এছাড়াও হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন কোন একটা পাখি, প্যাসার কোন একটা পাখি আছে, ধরো চড়ুই পাখি, নীল নদের চারিদিকে চড়ুই পাখি আর নর্মাল চড়ুই পাখির মধ্যে ধরো অনেক বেশি ডিফারেন্স, হয়তো সিমিলারিটিও আছে বাট তুলনামূলকভাবে ভালোই ডিফারেন্স আছে, তখন আরেকটা নাম হবে, সেটা তার উপপ্রজাতির, মানে প্রজাতির মধ্যেও ভাগ করা হয়েছে। এছাড়া যেই বিজ্ঞানী বৈজ্ঞানিক নাম আবিষ্কার করে, ধরো তুমি একটা নাম আবিষ্কার করলা, তখন তোমার এর পাশে তোমার, ধরো তোমার নাম হচ্ছে গিয়ে সাপোজ এটা লিনিয়াস আবিষ্কার করছে, লিনিয়াসের এল ডট কমা কত সালে আবিষ্কার করছে সেই সালটা মেনশন করা থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নামের ব্যাপার স্যাপার। বৈজ্ঞানিক নামের যে কিভাবে বৈজ্ঞানিক নামের নীতিমালা আছে, সেটা কিন্তু পরীক্ষায় ক্রিয়েটিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো শ্রেণীবিন্যাসের প্রধান লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা পরীক্ষায় আসে যে প্রতিটা জীবের দল উপদল সম্পর্কে ধারণা, এবং এর মাধ্যমে কি হচ্ছে সংক্ষিপ্তভাবে সংরক্ষণ করা, যাতে এমন না হয় কোনো একটা জীব বা এর ব্যাপারে সব তথ্য হারিয়ে যায়। যেমন ধরো আজকে থেকে অনেক বছর আগে হিস্ট্রি বা ওই যে রাজার দরবারে একজন ঐতিহাসিক থাকতো, যে হচ্ছে গিয়ে ইতিহাস লিখতো, কেন, কারণ যাতে ওই তাদের কাহিনীগুলো জীবের মানে সময়ের পরিক্রমায় সংরক্ষিত হয়। ঠিক তেমনি আমি যাতে যে কোনো সময় যে কোনো জীব সম্পর্কে জানতে পারি, পাশাপাশি এই তথ্যগুলো যাতে কম সময়ে নির্ভুলভাবে সংরক্ষিত থাকে, সেজন্য এটা দরকারি। তার পাশাপাশি আসা যাক, মানে মেইন কথা হচ্ছে এটার মেইন গোল হচ্ছে to acquire comprehensive knowledge about the groups and subgroups of living organism and to present vast biological information concisely, facilitate identification and naming of species, highlight the importance of conserving biodiversity, যে জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হবে। এত বিভিন্ন টাইপের জীব থাকা কিন্তু মানুষের অস্তিত্ব রক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর আসা যাক জীবজগৎ। ক্যারোলাস লিনিয়াসের সময় থেকে আমরা জীবজগৎকে মূলত উদ্ভিদ এবং প্রাণী এই দুইটা ভাগে ভাগ করছি। তবে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে দেখা গেছে কোষের ডিএনএ আরএনএ আবিষ্কার করছে, তারপর কোষের বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, এইসবের উপর ভিত্তি করে 1969, এটা আমি গণ অভ্যুত্থানের সময় হিসেবে মনে রাখি, 1969 সালে আর.এইচ. হুইটেকার, এবং সে কি করছে, আর.এইচ. হুইটেকার হচ্ছে 5টা রাজ্যে ভাগ করছে। পরবর্তীতে 1974 সালে মার্কুলিস এটাকে আরো বিস্তারিত রূপ দিছে। সো হুইটেকার এবং মার্গুলিস এই দুজনেরটাই আমরা এখন আগে শ্রেণীবিন্যাসটা পড়বো। এই দুজনের শ্রেণীবিন্যাস অনুযায়ী দুজনেরটা মিক্স করে আমরা দেখছি সুপার কিংডম 1 হয়, সুপার কিংডম 2 হয়। কিংডম আমরা দেখছি না, এটারও এক ধাপ উপরে, ধরো কিংডম বলতেছো, কিংডমের উপরে হচ্ছে সুপার আর নিচে হবে হচ্ছে সাব, যদি বাংলায় বলি অধি
আর উপ এই দুইটা শব্দ যুক্ত হবে। সো এটা কি সুপার কিংডম, সুপার কিংডম আমরা বলবো প্রোক্যারিওটা, আর সুপার কিংডম ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে যাদের কোষগুলা প্রোক্যারিওটস, যাদের আদি কোষী, যাদের কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। আগের ক্লাসটা কিন্তু দেখে আসবে। যেমন এর মধ্যে পড়ছে রাজ্য মনেরা। আর সুপার কিংডম 2 বা ইউক্যারিওটার মধ্যে আছে হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। প্রতিটার বৈশিষ্ট্য আমাদের পড়া লাগবে, কারণ সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য তো আছে। তো এই প্রোক্যারিওটার মধ্যে আছে আদিকোষী জীব, যেটা আমরা বললাম নিউক্লিয়াস সুগঠিত নয়, এরা এককোষী ইউজুয়ালি এবং আণুবীক্ষণিক, মানে মাইক্রোস্কোপিক, দেখা যায় না খালি চোখে। এখানে একটা অ্যামিবার প্রোক্যারিওটিকের সেলের ছবি দেওয়া আছে তোমাদের জন্য। আই থিঙ্ক ব্যাকটেরিয়া ছিল। সো প্রোক্যারিওটার পরে আমরা চলে যাবো মনেরাতে। প্রোক্যারিওটারই একটা ভাগ হচ্ছে মনেরা। এই রাজ্যে জীবরা এককোষী হলেও অনেক সময় একটার পর একটা কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। ফিলামেন্ট তাদের মুভমেন্টেও সাহায্য করে থাকে অনেক ক্ষেত্রে। এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকলেও, ক্রোমাটিন বস্তু থাকে, ধরো ক্রোমাটিন জালিকা থাকতে পারে বা ক্রোমাটিন একটা বস্তু থাকতে পারে, কিন্তু নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা থাকে না। এই জন্যই কিন্তু ওরা আদিকোষী। প্লাস্টিন, মাইটোকন্ড্রিয়া এগুলো কিছু থাকে না, রাইবোসোম থাকে। অনেকে শোষণ পদ্ধতিতে, মানে অ্যাবজর্ব করে, শোষণ করে নিচ্ছে কারো কাছ থেকে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। অনেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। এবং দ্বিভাজন, এটা অনেকটা অ্যামাইটোসিসের মতো। এটা নিয়ে তোমাদের কোষ বিভাজনের ক্লাসে আমি কথা বলছি, আমার নরচিন্তাবাস্য মোহনা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। অ্যামাইটোসিস প্রক্রিয়ার মতো, অনেকটা ওইটার মতো বা অনুরূপ বলতে পারো। আর উদাহরণ এটার কি, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, যেটার এক্সাম্পল হচ্ছে নস্টক। এরপর আসা যাক মনেরা তাহলে কি। দিজ আর দ্য অর্গানিজমস দ্যাট ফল আন্ডার the Monera criteria. They are unicellular, and even though they are unicellular, which means they have only one cell in their body, the cells line up together and sometimes they may form a filament. Some of them intake food by absorption, while some take produce their food by photosynthesis. Other than that, they do not have any organelles except ribosome. They, even though they might have some chromatin substances or chromatin material, they lack a nucleolus or nuclear membrane. And the cells, they do not once again have any organelles, and that's why their division or cell division takes place in the form of binary fission. In the form of binary fission, which is almost like the cell division of amitosis that I have discussed in your third chapters class that you will find on my YouTube channel, Nakshita Basamohana. And if I talk about the examples of Monera, it would be bacteria and blue-green algae, example of which would be nostoc. আচ্ছা, দেন ইউক্যারিওটার ক্ষেত্রে আসা যাক। ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষ বিশিষ্ট, অর্থাৎ এই নিউক্লিয়াসটা সুগঠিত হবে এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। এর মধ্যে আমরা প্রথমেই প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেখব। প্রতিটার বৈশিষ্ট্য খুব ভালো মতো মনে রাখতে হবে। আমরা প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো দেখি। এরা এককোষী বা বহুকোষী হতে পারে, একক বা কলোনিয়াল হতে পারে, অর্থাৎ এরা এককভাবে বসবাস করতে পারে, কলোনি গঠন করেও বসবাস করতে পারে। সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ক্রোমাটিন বস্তু নিউক্লিয়াস পর্দা দ্বারা পরিবৃত থাকে, এবং ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে, যেটা আমরা কিন্তু মনে রাখতে দেখিনি। এখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে মনের এবং প্রোটিস্টার তুলনামূলক আলোচনা, ঘ নাম্বার কোয়েশ্চেনে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে করে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ কনজুগেশন জিনিসটা কি, জৈবিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুইটা গ্যামেটের মিলন। তাহলে কনজুগেশন কি, ওরা বায়োলজিক্যালি ডিফারেন্ট কিন্তু ওদের ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, গঠন, ওদের স্ট্রাকচার সিমিলার, বা বায়োলজিক্যালি জৈবিকভাবে ওরা ডিফারেন্ট, এরকম দুইটার মিলনের মাধ্যমে কনজুগেশন হচ্ছে। এবং এদের কোনো ভ্রূণ গঠিত হয় না বা এমব্রায়ো গঠিত হয় না। এক্সাম্পল অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী, বহুকোষী শৈবাল। So if we go through it once again, what are eukaryota, what are the animals that fall under the kingdom of eukaryota? The animals or the beings who have eukaryotic cells, meaning the nucleus are well defined, they have a nuclear membrane, nucleolus. And if we look at the criteria of those eukaryotes, first we have the protista kingdom. They are unicellular or they can be multicellular as well. They can be living individually or colonially. The main point of focus is that they have a well-defined nucleus, which means they have a proper nuclear membrane, nucleolus, and alongside that, their chromatin substances or their chromatin material contain DNA, RNA, protein, which we saw Monera does not have. All types of organelles are present in here, and for nutrition, they take their nutrition by the process of
either absorption or photosynthesis. As for sexual or asexual reproduction meaning that there is not a union of gametes. In asexual reproduction takes place by the meaning of mitosis, cell division. As for sexual reproduction, it takes place by conjugation, where two biologically different but structurally similar gametes come together, form a union, and form the new living being, and that leads to their sexual reproduction. There is no embryo form. If I have to give you an example of protista, it would be amoeba, paramecium, and unicellular or মাল্টিসেলুলার অ্যালজি। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রতিটা বৈশিষ্ট্যই মাথায় রাখতে হচ্ছে, এককোষী বহুকোষী, তারপরে এদের নিউক্লিয়াসটা কিরকম থাকছে, এদের সব ধরনের অঙ্গাণু থাকছে, খাদ্য কিভাবে গ্রহণ করছে, শোষণ, তারপর হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণের মাধ্যমে, তারপর রিপ্রোডাকশন বা প্রজনন কিভাবে হচ্ছে, একটা অযৌন প্রজনন, একটা যৌন প্রজনন, তারপর এদের উদাহরণ কি, এবং এখানে ভ্রূণ গঠিত হচ্ছে কিনা। এখানে এক্সাম্পল দেয়া আছে, অ্যামিবার ছবি তোমাদের জন্য দেয়া আছে যাতে তোমরা একটু ভিজুয়ালাইজ করতে হেল্প হয়। তোমরা অ্যামিবার ছবিটা আঁকতে পারো চাইলে। তারপর ফানজাইয়ের ক্ষেত্রে যদি আসি, এই রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলো মূলত বিয়োজক হিসেবে কাজ করে এবং বাস্তুতন্ত্রে পুষ্টিচক্র বজায় রাখতে হেল্প করে। পুষ্টিচক্র মানে ধরো একটা জীব মরে গেছে, মরে যাওয়ার পর সেই জীবটার ভিতরে তো নানা ধরনের জৈবিক পদার্থ থাকে, তো এটাকে গলিয়ে পচিয়ে তার মধ্যে যেই পুষ্টিগুলো নিহিত থাকে, ধরো কার্বন, নাইট্রোজেন বা যেটাই বলো না কেন, সেটা মাটিতে মিশিয়ে দেয়। তাহলে একটা জীব যে বেঁচে ছিল, সে মরে যাওয়ার পর তার পুষ্টিগুলো আবার মাটিতে চলে আসে, মাটির থেকে উদ্ভিদ নিয়ে নেয়, তারপর উদ্ভিদ সেটা দিয়ে আবার খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণের মাধ্যমে, কারণ উদ্ভিদেরও তো তার গ্রোথের জন্য, তার বৃদ্ধির জন্য পুষ্টি উপাদান লাগবে। তাহলে এভাবে পুষ্টি চক্রটা চলতে থাকে। মূলত এটাই বুঝাইছে বিয়োজক বলতে বুঝাচ্ছে এমন সকল জীব, বিয়োজন মানে কি, বিভেদ করা, বিয়োজন করা মানে সে এখানে হচ্ছে জীবটাকে বিয়োজিত করে ফেলতেছে, ডিকেতে হেল্প করতেছে। কিসে হেল্প করতেছে? ওরা মোস্ট অফ দেম আর মানে ওরা স্যাপ্রোফাইটস আর কি, মানে মৃত বস্তু খেয়ে বেঁচে থাকে আর কি। আচ্ছা, সো আমরা যদি দেখি যে এখানে আর কি কি ওরা বাসস্থান কোথায়, অধিকাংশ হচ্ছে স্থলজ বা টেরেস্ট্রিয়াল। তারপর ওরা মৃত বস্তু খেয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রাণীর উপর বা প্যারাসাইটিক হয়ে থাকে। তাহলে খাদ্য দেখলাম, বাসস্থান দেখলাম। দেহ কিভাবে গঠিত হয়, এককোষী হইতে পারে, যেমন ইস্ট সরু সুতার মতো অংশ হইতে পারে, একদম সরু সুতার মতো অংশ, যেমন মাইসেলিয়াম নামে পরিচিত। তারপর কোষের বৈশিষ্ট্য যদি দেখি, নিউক্লিয়াস, ওরা ইউক্যারিওটিক বা সুগঠিত নিউক্লিয়াস দেখে কিন্তু ওরা ইউক্যারিওটিক্স এর মধ্যে পড়ছে, সুপার কিংডম ইউক্যারিওটিক্স এর মধ্যে পড়ছে। কোষ প্রাচীর কাইটিন নামক শর্করা দিয়ে গঠিত এবং অন্যান্য উদ্ভিদ থেকে ওরা আলাদা। পুষ্টি গ্রহণের জন্য ওরা ক্লোরোপ্লাস্ট যেহেতু অনুপস্থিত, আইদার ওরা এখন তো সালোক সংশ্লেষণ করতে পারবে না, শোষণ বা ওরা পরজীবিতার মাধ্যমে খাদ্য গ্রহণ করে, মেইনলি শোষণের মাধ্যমে। আর বংশবৃদ্ধি ওরা মিলিত হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে তৈরি করে। হ্যাপ্লয়েড জিনিসটা কি, যে তোমার দেহে ক্রোমোজোম সংখ্যা যদি 46 থাকে, অর্ধেক সংখ্যায় নেমে আসে। এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে 3 নাম্বার চ্যাপ্টারে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, 2 নাম্বার চ্যাপ্টারেও করা হয়েছে। You guys can go and watch those videos. So এক্সাম্পল আমরা যদি দেখি, ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। তারপর আমরা চলে আসবো ফানজাই ক্ষেত্রে। If I have to go through it once again, they are terrestrial, meaning that most of them are living on land, they are not living on air. They consume their food by means of, যেহেতু ল্যান্ডের কথা বললাম, by living on dead things. The living beings that live by consuming dead plants, animals, they are known as saprophytes. They are known as saprophytes. They live by eating dead matter or by depending on someone else, which means they are also parasitic. They can also be parasitic. They can either be saprophytic or parasitic. Then if I have to talk about the structure, they can be unicellular like yeast, or multicellular, or they can be composed of thin thread-like structures, which is known as mycelium. If I have to talk about the cell features, they have a well-defined nucleus, which is why they are known as eukaryotic beings, and that's why they fall under the superkingdom of Eukaryota. Their cell wall is, however, quite unique in the form that they are different from plants, as their cell wall is formed by chitin. And for nutrition, since they lack chloroplast or they do not have plastid, they cannot make their own food, they cannot partake in photosynthesis, and that's why they consume their nutrition by absorption process, অন্য কারো কাছ থেকে শোষণ করে নিচ্ছে। And then reproduction এর ক্ষেত্রে, they primarily reproduce by forming haploid spore. Haploid means when the chromosome numbers are down to half,
than what it is supposed to be or what it is usually. For example, humans have 46 chromosomes. If I talk about a haploid cell of a human, it would be having 23 chromosomes. We have discussed about it in details in the classes of chapter 2 and chapter 3. You can find the classes on Blackboard Edu's YouTube channel or in my YouTube channel, Noshinta Basu Mohana. So example হচ্ছে East Penicillium mushroom. এরপর আমরা এই যেখানে মাশরুমের কিছু ছবি আছে, যে মাশরুম ব্যাঙের ছাতা যেটা আমরা বলি, প্ল্যান্টিড, এইটার আন্ডারে সকল উন্নত এবং শালক সংশ্লেষণকারী উদ্ভিদরা অন্তর্গত। শালক সংশ্লেষণ আমরা সবাই জানি যে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সমন্বয়ে অক্সিজেন এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ওদের উন্নত গঠন আছে, জটিল টিস্যুতন্ত্র আছে, যেটা আমরা জীব এবং কোষের অধ্যায়ে পড়ে আসছি। এদের বিকাশ, এদের জীবনের প্রজননের সময় ভ্রূণ সৃষ্টি হয় এবং সেখান থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। বাসস্থান ওরা জলেও থাকে, স্থলেও থাকে, মূলত স্থলে আমরা বেশি পাই। যৌন প্রজনন অ্যানাইসোগ্যামাস প্রকৃতির, অর্থাৎ ভিন্ন আকৃতির শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা গ্যামেটের। অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে গ্যামেট দুইটার আকৃতি ডিফারেন্ট, পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের আকৃতি ডিফারেন্ট, এবং কি হচ্ছে এখানে ওরা যখন মিলিত হচ্ছে তখন ওদের নতুন প্রজন্মটা হচ্ছে, অর্থাৎ আকৃতি এবং শারীরবৃত্তীয় ভাবে, মানে বায়োলজিক্যালি তো আমরা ওখানে দেখছিলাম, আর এখানে ওরা আকৃতিগতভাবে ভিন্ন দুইটা গ্যামেট মিলিত হচ্ছে। এন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ধরো সবুজ উদ্ভিদ, মস, ফার্ন, আম গাছ, জাম গাছ, এগুলো। সো এখানে আমরা যদি রিপ্রোডাকশন, আই থিঙ্ক বাকি সবগুলো ইংলিশ তোমরা পারবা, জাস্ট দ্য থিং ইজ দেয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যানাইসোগ্যামাস ইনভলভিং দ্য ফিউশন, মানে মিলন of two morphologically different gamete. মরফোলজি মানে কি, অঙ্গ সংস্থান, মানে দুইটা ডিফারেন্ট আকৃতি বা গঠনগতভাবে ডিফারেন্ট। প্রোটিস্টা গাছের ছবি তোমরা আশেপাশে সব জায়গায় দেখো। অ্যানিমেলি, এখানে সব প্রাণীরা থাকে। কোষীয় বৈশিষ্ট্য সেলুলার, এদের সুগঠিত নিউক্লিয়াস থেকে বহুকোষী প্রাণী, এদের কোষে উদ্ভিদ কোষের মতো প্লাস্টিড, কোষ প্রাচীর এইসব থাকে না, বড় কোষ গহ্বর থাকে না। খাদ্য গ্রহণের জন্য ওদের প্লাস্টিড নেয়। ওরা কি, ওরা হচ্ছে হেটারোফিক, মানে ওরা আরেকজনের উপর, পরভোজী আর পরজীবী কিন্তু আলাদা। ভোজী মানে আরেকজনকে খেয়ে বেঁচে থাকে, আর পরজীবী মানে খাবারের জন্য আরেকজনের উপর ডিপেন্ড করে। তারপর দেহ গঠন হচ্ছে, এদের দেহ গঠন উন্নত এবং জটিল টিস্যুতন্ত্র থাকে। প্রজনন বা রিপ্রোডাকশন যদি বলি, যারা বংশবৃদ্ধি করে, এবং দেখা যাচ্ছে যে পরিণত পুরুষ আর স্ত্রীর দেহ থেকে 2n সংখ্যক কোষ থেকে কি হচ্ছে, n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হচ্ছে, সেগুলো মিলিত হয়ে ডিপ্লয়েড সংখ্যক জাইগোট গঠন করছে। তারপর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, প্রজনন প্রক্রিয়া, ওদের জাইগোট যেটা হয় সেটা মায়ের পেটে 9 মাস থাকে। তারপর হচ্ছে, মানে মানুষের ক্ষেত্রে আমি যদি বলি, বা ওদের ভ্রূণের বিভিন্ন জার্ম লেয়ার বা ভ্রূণীয় স্তর থাকে, এবং মানে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন তার দেহে নানান স্তর থাকে, এবং ওই স্তর থেকে ওর দেহের বিভিন্ন অংশ উৎপন্ন হয়, অর্থাৎ এমব্রায়োনিক জার্ম লেয়ার্স থাকে। এক্সাম্পল হিসেবে পাখি, মানুষ, বাঘ, যেটাই বলো না কেন। তো এখানে আমরা আরেকবার যদি গো থ্রু করি, দে আর ইউক্যারিওটিক মাল্টিসেলুলার অর্গানিজমস দ্যাট ডু নট হ্যাভ এনি সেল ওয়াল, they don't have any plastids, and that's why they cannot partake in photosynthesis, which is why they cannot make their own food, and for that reason they are heterotrophs, meaning they are dependent on other living beings for their food. Complex organization, their body has highly developed systems, because আমরা যদি একটু বলি যে cells form tissue, tissues form system, and tissues form organs, and the organs, when they come together, they form system. And that's what is said here, that these beings that fall under the kingdom of Animalia, they have complex organization, in the meaning that they have complex tissue systems that form various organs and organ systems. Reproduction, their reproduction mainly occurs in sexual means. Diploid male and female gamete, they produce haploid gametes, male and female individuals. একটা পুং এবং একটা স্ত্রী, এদের থেকে haploid gamete produce হয়, and then they form their reproductive organs. Embryogenesis, during the embryonic development, অর্থাৎ যখন সে ভ্রূণ অবস্থায় থাকে, specific embryonic germ layers, ectoderm, endoderm, mesoderm, তিনটা লেয়ার আছে, ectoderm, endoderm, mesoderm, they are formed, which eventually differentiate, ওখান থেকে বিভাজন হয়ে নতুন দেহ গঠিত হয়। সকল ধরনের অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী, এই যে এখানে মানুষ, ইমন ভাইয়ের ছবি আছে, বাঘ, নিমো ফিশ, দেন অক্টোপাস, সব অ্যানিমেলিয়ার মধ্যে পড়ে। এবার রাজ্য বিন্যাস নিয়ে আমরা যদি কথা বলি, কিছু কিছু বিজ্ঞানী এইটাকে 6 ভাগে ভাগ করছে, যেমন টমাস কেভলিয়ার স্মিথ এখানে কিছু পরিবর্তন করছে, প্রোটিস্টাকে ভেঙে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুইটা পার্ট করছে, আবার অনেকে মনেরাকে ভেঙে ব্যাকটেরিয়া রাজ্য আলাদা করে দিচ্ছে। সো মেইনলি কথা হচ্ছে যে এখানে আরো কিছু বিভাজন আসছে, শ্রেণীবিন্যাস ক্রমাগত বিভাজিত হচ্ছে। আমাদের কারিকুলামের পড়াশোনায় যেমন চেঞ্জ আসে,
বিজ্ঞানে যেমন চেঞ্জ আসে, ক্লাসিফিকেশনও সময়ের সাথে সাথে চেঞ্জ আসবে। ওকে, শ্রেণীবিন্যাসের ধাপগুলো আই থিঙ্ক হায়ারার্কি আমি তোমাদেরকে তখনই বলছি, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই প্রতিটা বলা হয়েছে। যে এখানে অ্যানিমেলিয়া, মানুষের ক্ষেত্রে যদি বলি অ্যানিমেলিয়া, কারণ এরা শুক্রাণুযুক্ত কোষ বিশিষ্ট। ফাইলাম, কর্ডাটা, কারণ এদের জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড হচ্ছে একটা দমনীয় দণ্ড। যারাই মেরুদণ্ড আছে বা কর্ডাটার আন্ডারে যারা থাকে, তাদের জীবনের কোনো না কোনো দশায় পৃষ্ঠদেশ বা পিঠ বরাবর একটা নটোকর্ড নামে একটা অংশ থাকে। যারা উন্নত মেরুদণ্ডী, পরবর্তীতে ওই নটোকর্ডটাই কর্ডাটা হয়ে যায়। নটোকর্ড হচ্ছে একটা রজ্জু বা ফাইবারের মতো। কথাগুলো শুনে একটু পরে আবার কমেন্টে দেখবো আপু নটোকর্ড কি বুঝি নাই। নটোকর্ড হচ্ছে পৃষ্ঠ বরাবর রজ্জু বিশিষ্ট একটা অংশ থাকে, যেটা পরবর্তীতে উন্নত মেরুদণ্ডী যারা, তাদের মধ্যে সেটা কি হয়ে যায়, সেটা মেরুদণ্ড বা স্পাইন হয়ে যায়। তারপর ক্লাস হচ্ছে ম্যামালিয়া, কারণ এরা সন্তানকে বুকের দুধ খাওয়ায় এবং দেহে লোম থাকে। তারপর বর্গ হচ্ছে প্রাইমেট, কারণ এদের হাতে কোনো কিছু আঁকড়ে ধরা উপযোগী বা দৃষ্টিশক্তি অনেক উন্নত। অর্থাৎ তুমি কোনো কিছু আঁকড়ে ধরতে পারতেছো, এভাবে আঁকড়ে ধরতে পারতেছো এবং দৃষ্টিশক্তি উন্নত দেখে তুমি প্রাইমেটের আন্ডারে পড়ছো। তারপর ফ্যামিলি হচ্ছে হোমিনিডে, কারণ এদের দৈহিক এবং জৈবিক বৈশিষ্ট্য শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাংওটাংয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে তিনটা জীবের কথা বলছে, শিম্পাঞ্জি, গরিলা, ওদের মতো দেখে। এটা কিসের আন্ডারে পড়তেছে? এটা এখন হোমিনিডের আন্ডারে পড়ছে। জেনাস হচ্ছে হোমো, কারণ এদের দেহের অনুপাতে মস্তিষ্ক অন্যান্য প্রাণীদের তুলনায় অনেক বড়। তোমার বডি যতটুকু, সেই তুলনায় তোমার ব্রেইন অনেক বড়। এবং এরা খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারে। খারাপভাবে তুমি কিন্তু, বিড়াল কিন্তু 4 পায়ে হাঁটে, তুমি কিন্তু 2 পায়ে হাঁটতে পারতেছো। সো এটা হোমোর আন্ডারে পড়ছে। এবং স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স, কারণ এদের কপাল চওড়া, খাড়া, খুলি, হাড় পাতলা। কপালটা চওড়া থাকতেছে, তোমার কপাল চওড়া, খুলি মানে তোমার ব্রেনে যে স্কাল, যেটা মাথার হাড্ডিটা পাতলা চ্যাপ্টা থাকে, এবং বুদ্ধিবৃত্তিকে অনেক উন্নত, মানে তুমি ব্রেন দিয়েও অনেক শার্প, ওই জিনিসটা বুঝাইছে। আচ্ছা, দ্বিপদ নামকরণ নিয়ে আই থিঙ্ক তোমাদেরকে আমি বলছি। গোল আলুর ক্ষেত্রে হচ্ছে সোলানাম টিউবেরোসাম, সোলানাম হচ্ছে গণনাম, টিউবেরোসাম হচ্ছে প্রজাতির নাম। এবং এইটার যে মানে কিভাবে নামকরণ করা হবে সেটার জন্য উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে আইসিবিএন বা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণীর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোড অফ জুমোলজিক্যাল নমেনক্লেচার, ওরা নিয়মগুলা নির্ধারণ করে দেয়। এবং ক্যারোলাস লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টারের নাম এই বইটা প্রকাশ করে, কারণ সে কিন্তু এখানে অনেক বড় একটা অবদান রাখছে। তো তার জ্ঞানগুলো সেই বইয়ের মধ্যে লিখে যায়। তো মেইনলি উনি হচ্ছে এই ভাগগুলা করছিল আর কি। ল্যাটিন ভাষায় হবে দুইটা অংশ থাকবে, একটা গণনাম, একটা প্রজাতির নাম। এক অনন্যতা বা ইউনিক হইতে হবে, এটাও কিন্তু বলে আসছি। অক্ষরের ব্যবহার যে বড় হাতের হবে হোমো, সেখানে শুধু এইটা বড় হাতের হবে স্যাপিয়েন্স, বাকি সবকিছু ছোট হাতের হবে, নিচে দাগ হবে। যদি প্রিন্টেড হয় তাহলে ইটালিক হবে। তারপর হচ্ছে আচ্ছা, মুদ্রণের কথা বলছি, যে প্রিন্টেড হইলে ইটালিক হবে, হাতের লেখা হইলে নিচে দাগ হবে। অগ্রাধিকার আইন, ধরো আমি একটা জীবকে হোমোস্যাপিয়েন্স বলতেছি, মানুষকে, তুমি কালকে এসে বললা না হোমোস্যাপিয়েন্স না, ওদের নাম হবে ইউনিকর্নি স্যাপিয়েন্স, তাহলে কিন্তু হবে না। যে প্রথম কোন একটা জীবের নাম দিবে তার নামটাই গৃহীত হবে। তারপর বিজ্ঞানীর নামের ক্ষেত্রে হচ্ছে সংযোজন, যেটা বললাম যে ক্যারোলাস লিনিয়াস যেহেতু দিচ্ছে হোমোস্যাপিয়েন্সের পরে এল ডট দেওয়া হচ্ছে, কারণ মানে ক্যারোলাসের লিনিয়াসের নাম এল দিয়ে। তো বই বিজ্ঞানী যেহেতু, তুমি যদি আবিষ্কার করো ধরো তোমার নাম মাইশা, তাহলে সাইডে এম দেওয়া থাকবে। এখানে কিছু আছে, এগুলো আমার সব মুখস্থ ছিল। তোমাদেরকে বলি, ধান হচ্ছে অরাইজা স্যাটিভা, পাট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আমি এই দুইটা মিলাই পড়তাম, পাট আর কপসাইকাস সাউলারিস, কই এই তো দোয়েল, এই দুটো মিলাই পড়তাম। একটা হচ্ছে কোরাস ক্যাপসুলারিস, একটা হচ্ছে কপসাইকাস সাউলারিস। আমার কপ মানে হচ্ছে গিয়ে পুলিশ, ওইটা দিয়ে মনে রাখতাম। কপসাইকাস সাউলারিস, সাউলারিস দিয়ে আমি মনে রাখতাম ঝোল। এই টাইপের কিভাবে জানি, এক একজন এক একটা নেমোনিক দিয়ে ইউজ করে। তারপর ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম, আর্টোকার্পাস হেটেরোফাইলাস হচ্ছে গিয়ে জ্যাকফ্রুট, তারপর শাপলা হচ্ছে গিয়ে তোমার নিমফেই নচালি, হিবিস্কাস হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস, কলেরা জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরি, ম্যালেরিয়া জীবাণু হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম ভাইভেক্স। আরো কিছু আছে, তোমাদের যেহেতু প্লাজমোডিয়াম ভাইভেক্স লাগবে। আরশোলা হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। এই যে দেখো আরেকটা ইন্ডিকা পেয়ে গেছো। হানিবি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, ইলিশ হচ্ছে টেনুয়ালোসে ইলিশা। কুনো ব্যাঙের অনেকগুলো আছে, তোমাদের জাস্ট জানা লাগবে ডাটাফ্রাইনাস মেলানোস্টিকটাস, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থারা টাইগ্রিস। এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, দেখবে মনে থেকে যাবে। গোলালু হচ্ছে সোলানাম টিউবেরাসাম, পেঁয়াজ হচ্ছে এলিয়াম সেপা, সিংহ হচ্ছে প্যান্থারা, ওই যে ওখানে প্যান্থারা টাইগ্রিস ছিল, এখানে প্যান্থারা লিও। কাতল মাছ হচ্ছে কাটলা কাটলা, পিসাম স্যাটিভাম হচ্ছে মটরশুটি, আর ভুট্টা হচ্ছে জিয়ামেস। সেটা যত তুমি লিখবা প্র্যাকটিস করবা তোমার মুখস্থ হয়ে যাবে, বাট না পড়লে মনে থাকবে না। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করবো, লেটস ডু দ্যাট।
জীবজগৎকে বুঝতে হলে কিসের জ্ঞান জরুরি? তাহলে আমার কোনটার দরকার হবে? এখানে দেখো জীবজগৎকে দরকার হবে, এখানে দেখো জীব জগৎকে হোয়াট নেসেসারি আন্ডারস্ট্যান্ড দ্য লিভিং ওয়ার্ল্ড। তো আমাকে এখানে প্রত্যেকটা কিন্তু আমরা ওই ভাগগুলো যখন পড়বো ওই অনুযায়ী এখানে অ্যান্সারগুলো আমরা করতে পারবো। সেখানে ভৌত বিজ্ঞান বুঝাইছে। দেন আমার এখানে আরেকটা কি আছে, প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটা? প্রাচীনতম শাখা জীববিজ্ঞান, কারণ ওটা দিয়ে তো শুরু হয়েছে। জীববিজ্ঞানের জনক কাকে বলা হচ্ছে? জনক বলা হচ্ছে অ্যারিস্টটলকে। তিনি প্রথম ওই উদ্ভিদ প্রাণী ভাবে ভাগ করছিল আর কি। তারপর হচ্ছে গিয়ে অ্যারিস্টটল কি ছিল? অ্যারিস্টটল হচ্ছে দার্শনিক বা ফিলোসফার ছিল। দেন জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা কি? পরিভাষা হচ্ছে গিয়ে বায়োলজি। বোটানি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের, অনেকে ভুলে বোটানি দেখে, এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের ইংরেজি পরিভাষা। তারপর চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ব্যাপারে কোন বিজ্ঞানের ভূমিকা আছে? জীববিজ্ঞানের। আমরা একটু সামনে চলে যাই, র্যান্ডম কিছু কোয়েশ্চেন দেখি আরো। আচ্ছা, জ্ঞানের অন্তর্ভুক্ত শাখাগুলোকে কত ভাগে? জীববিজ্ঞানের জ্ঞানের অন্তর্ভুক্ত কয় ভাগে ভাগ করছি আমরা? আমরা 2 ভাগে ভাগ করছি। আমরা অন্যান্য কিছু কোয়েশ্চেন দেখি। আচ্ছা, জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক, যখন জৈব রাসায়নিক যখন বলছে তখন সেটা কি হয়ে যাবে? জৈব রাসায়নিক কার্যগুলি মানে কিভাবে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে ফিজিওলজি। তারপর হচ্ছে গিয়ে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? হরমোন নিয়ে আলোচনা করা হয়। তারপর আমরা আরেকটা দেখি, জীববিজ্ঞানের কোন শাখায় জীবের বিবর্তন? বিবর্তন মানে সেটা হচ্ছে ইভলিউশন। তারপর পরিবেশের সাথে জীবের সম্পর্ক, পরিবেশ মানে হচ্ছে সেটা বাস্তুবিদ্যা বা ইকোলজি। তারপর কোনটা জীববিজ্ঞানের ফলিত শাখা? এই কোয়েশ্চেন গুলো খুবই কমনলি আসে। ফলিত শাখা কোনটা, ভৌত শাখা কোনটা? দেখো ফলিত শাখা মানে কি, সেখানে অ্যাপ্লিকেশন হচ্ছে শারীরতত্ত্ব, এটা তো তত্ত্বিক। প্যারাসাইটোলজি, এমব্রায়োলজি, ইকোলজি, কোনটা হবে? তুমি কাট করবা যে বাস্তুবিদ্যা, ভ্রূণবিদ্যা, প্যারাসাইটোলজি। তুমি চিন্তা করে দেখো বাকি সবগুলাই কিন্তু তাত্ত্বিক, একমাত্র কোনটা ফলিত? পরজীবীবিদ্যা। তারপর হচ্ছে আমরা আরো কিছু কোয়েশ্চেন্স দেখি, বৈজ্ঞানিক নামে কিছু কোয়েশ্চেন। আচ্ছা, প্যারামেসিয়ামে কোন টাইপের বিভাজন হয়? দেখো কোন টাইপের, দেখো প্যারামেসিয়াম কিন্তু উদাহরণে ছিল, ওখান থেকে তোমার বের করতে হবে কোন টাইপের হচ্ছে। মাইটোসিসের মাধ্যমে যৌন প্রজনন হচ্ছে। আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন দেখি। এখানে কোয়েশ্চেন আসেই আসলে কয়েক টাইপের, সেগুলো হচ্ছে যে দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করো। বোর্ডের কোয়েশ্চেন কই? আচ্ছা, কেন ভৌত শাখা? আমরা একটু আগে চলে যাই। জ্ঞানমূলক কোয়েশ্চেন, জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। তারপর জীববিজ্ঞানের ইংরেজিতে কি বলা হয়? বায়োলজি বলা হয়। বায়োলজি শব্দটা কিভাবে গঠিত হয়েছে? বায়োস এবং লোগোস, জীব এবং জ্ঞান, জীবন এবং জ্ঞান। ভ্রূণতত্ত্ববিদ্যা কাকে বলে? কাকে বলে যেখানে জননকোষের উৎপত্তি নিষিক্ত জাইগোট। এটা কিন্তু যে কোনোটার ক্ষেত্রে আসতে পারে। যে প্যালিওন্টোলজি কাকে বলে? তারপর পরজীবী বিদ্যা কাকে বলে? এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তারপর বিবর্তন বিদ্যা কাকে বলে? বাস্তুবিদ্যা কাকে বলে? এই টাইপের কোয়েশ্চেন তোমাদের আসতেই পারে। ডায়াটম কি? কোন একটা জীব, এটা প্রোটিস্ট রাজ্যের অন্তর্গত একটা এককোষী শৈবাল। এই কোয়েশ্চেনটা খুবই কমনলি আসে। শ্রেণীবিন্যাস কাকে বলে? হেটারোট্রফিক কাকে বলে? প্রজাতি কাকে বলে? প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন এবং মৌলিক একক। প্রতিটা সাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ক নাম্বারের প্রশ্নগুলো মেইনলি তোমার বইয়ের কোয়েশ্চেনই আসছে। বইয়ের কোয়েশ্চেনগুলোই, বইয়ের লাইনগুলোই আমরা জাস্ট অনুধাবন যদি বলি। কেন 2 ভাগে ভাগ করা হয়েছে? কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে যেগুলো তোমার মৌলিক জ্ঞান সেগুলো ভৌত বিজ্ঞান, এবং যেখানে প্রয়োগ আছে সেটা হচ্ছে গিয়ে তোমার কোনটা? সেটা তোমার ফলিত বা অ্যাপ্লাইড। এই জিনিসটা তুমি বুঝে লিখবা, চাইলে তুমি কিছু এক্সাম্পল দিতে পারো যেগুলো ভৌতর আন্ডারে পড়ে, এগুলো ফলিতর আন্ডারে পড়ে। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল ব্রাঞ্চের কথা যদি বলি, আমি একটু অডিওটা দেখে নিই। আচ্ছা, জেনেটিক্স বা ফিজিক্যাল বা ভৌত ব্রাঞ্চ কেন বলা হয়? সো তোমার এখানে যে জিনিসটা করতে হবে, জেনেটিক্সের যে লাইনটা আছে এবং ফলিতর যে, সরি ফলিত, হ্যাঁ ফলিত, তোমার ভৌতর যে লাইনগুলো আছে যে কোনগুলো ভৌতর আন্ডারে পড়েছে, এখানে তত্ত্বীয় আলোচনা হচ্ছে, কিভাবে তোমার হচ্ছে রীতিনীতি, সংকর প্রজাতি, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা এই জন্য সেটা জেনেটিক্স হচ্ছে ভৌতর আন্ডারে পড়ে। এখানে প্রতিটাই তোমাদের কোয়েশ্চেন যদি দেখাই যে ক্লাসিফিকেশন কেন প্রয়োজন, তারপর হচ্ছে গিয়ে অর্গানিজম বা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওট কেন বলা হয়, কারণ
সুগঠিত ক্লোজ থাকে। নস্টককে কেন প্রোক্যারিওট বলা হয়? প্রোক্যারিওট বলা হচ্ছে আদিকোষী থাকে। ইউক্যারিওট মানে প্রকৃত কোষী। তারপর হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াকে আদিকোষী কেন বলা হয়? নিউক্লিয়াস সুগঠিত নয়। তারপর আমরা যদি আসি কিভাবে ক্যারেক্টারিস্টিক আমরা ভাগ করব বা চেঞ্জ হয় কিভাবে, প্রতিটা ধাপ আগের ধাপের চেয়ে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়, যেটা আমরা হচ্ছে যে জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি, ওইটাই আবার আমরা এখানে লিখে দিই। তারপর আমরা যদি আসি লিনিয়াসকে কেন বায়োনমিয়াল নমেনক্লেচারের মানে জনক বলা হয়, কারণ সে এটা সর্বপ্রথম আবিষ্কার করে এবং সেটা নিয়ে সে একটা বইও লিখে, এটাও তুমি মেনশন করে দিতে পারো। তো আমাদের মূলত এই কোয়েশ্চেন গুলোই ছিল, আরো কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেয়া আছে, তোমরা দেখে নিতে পারবা। আমরা একটু বোর্ড প্রশ্ন দেখি। বোর্ড প্রশ্ন যদি প্রথমেই দেখি, প্রথমে বলছে মার্কুলিস শ্রেণীবিন্যাস অনুযায়ী এই চিত্রের রাজ্যের অন্তর্ভুক্ত কিনা। এই চিত্র দেখো তোমার কিন্তু তাহলে প্রত্যেকটা, আমি তোমাদেরকে এখানে টাইপ গুলো বলে দিচ্ছি যে কোনটা উন্নত কোনটা অনুন্নত। অনুন্নত উন্নত কিন্তু আমরা বুঝতে পারছি আদিকোষীটা অনুন্নত হবে আর প্রকৃত কোষীটা উন্নত হবে। এখানে কিন্তু এটা মনেরার আন্ডারে, এটা প্রোটিস্টার আন্ডারে, সো এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা, আর একটার মধ্যে আরেকটার বৈশিষ্ট্য। তোমার মূলত এখানে রাজ্যগুলোর বৈশিষ্ট্যই চাবে। আমি যদি তোমাদেরকে বলে দিই কি কি ধরনের জিনিসপত্র তোমার এখান থেকে আসতে পারে, ফলিত নিয়ে আসতে পারে, ফলিত শাখা কোনগুলা, তারপর হচ্ছে কি ভৌত শাখা কোনগুলা, তারপর হচ্ছে মনেরার বৈশিষ্ট্য, প্রোটিস্টার বৈশিষ্ট্য, প্ল্যান্টের বৈশিষ্ট্য, অ্যানিমেলের বৈশিষ্ট্য, দুইটা তুলনামূলক আলোচনা, কোনটা উন্নত কোনটা অনুন্নত। তারপর দ্বিপদ নামকরণ কাকে বলে, দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা কি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, দ্বিপদ নামকরণের নীতিমালা কি কি, এই কোয়েশ্চেন গুলোই কিন্তু তোমার বারবার আসতেছে। আমি তোমাদেরকে প্রত্যেকটাতে দেখো কোনটা উন্নত কোনটার অবস্থান ব্যাখ্যা করো, মানে এটা কোন জায়গায় আছে, কোন শ্রেণীবিন্যাসের কোন পর্বের মধ্যে পড়ে, তখন তুমি ওই পর্বের বৈশিষ্ট্যগুলো বলে দিবা যে যেহেতু ধরো এখানে পি পি এর মধ্যে কি কি আছে, এই বৈশিষ্ট্য আছে, তাহলে হচ্ছে আমার কি হবে, তাহলে ওইটা ওই রাজ্যের মধ্যে পড়বে। ঠিক তেমনি ধরো মানুষ, একটা মানুষের ছবি দেওয়া আছে, ওই মানুষের হচ্ছে কি মানে হচ্ছে তোমার অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্যগুলো আছে, তাহলে সে অ্যানিমিলিয়ার আন্ডারে পড়ে। যেমন ধরো আমি অহনা, কিভাবে অহনা বলছি হিজাব পরো, নিচে হাত আছে চোখ আছে, এভাবে কথা বলে, তাহলে আমি অহনা। এরকম হচ্ছে প্রতিটা জিনিসকে তোমার ভাবে ব্যাখ্যা করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে ওভারঅল কোয়েশ্চেনের রিভিউটা দিতেছি। তারপরে পি পাউরুটিতে অনুজীব মানে ইস্ট বুঝাইছে, একটা কোষে শৈবাল, একটা নতুন প্রজাতির ধান। তো এখানে কি বলবো যে জেড এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে, মানে জেড এর নামকরণ পদ্ধতিটা বলছে, আর হচ্ছে কোনটা উন্নত। উন্নত অনুন্নত আমরা জানি যে সবচেয়ে অনুন্নত হচ্ছে মনেরা, তারপর প্রোটিস্টা, তারপর ফানজাই, এভাবে গেছে। তারপর তুমি যেটা বলবা, তুমি দুইটার বৈশিষ্ট্য বলবা, দেন বৈশিষ্ট্য লেখার পর এটার বৈশিষ্ট্য তুলনামূলকভাবে উন্নত, তাহলে এটা তুলনামূলকভাবে বেশি উন্নত। এই জিনিসটাই তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনে দেখবা। তুমি যতগুলো কোয়েশ্চেন এখানে আমরা অ্যাড করছি প্রতিটাতে আমি জাস্ট তোমাদের একটা নোট বানাইছিলাম, জানি না খাতা বইটা আনছি কিনা, ওয়েট। আমি আজকে আমার ক্লাস থেকে ডিরেক্ট এখানে চলে আসছি, সো আমার খাতায় আমি হচ্ছে আসার আগে কিছু নোট করে নিয়ে আসছিলাম যে তোমার হচ্ছে কোনটা কোন কোন টাইপের জিনিসপত্র আছে, কোন কোন টাইপের টেস্ট পেপার বলো, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন দেখি, এবং এই টাইপগুলোর বাইরে মূলত ছিল না। তো তোমাদেরকে যে জিনিসগুলো বললাম এটা যদি মনোযোগ দিয়ে করো, আমি আসলে ক্লাস কখনোই লেনদেন করতে চাই না। এখন এই ক্লাসটাই ধরো আমি চাইলে আরো আধা ঘন্টার উপরে করতে পারতাম, 40 মিনিট 50 মিনিট, কিন্তু তোমার এই টাইমটা কিন্তু আর ফিরে আসবে না। বাট তুমি যখন বুঝে যাবে হয়ে পড়তে হবে, ওইটাই কিন্তু তোমার কিন্তু দেওয়াই আছে। আমি কিন্তু অলরেডি টপিক পড়া দিছি, কোয়েশ্চেন সলভটা তোমার করতে হবে, কারণ ওইটা যদি আমি করে দিই তাহলে আমার ব্রেন থেকে ইনফরমেশন যাবে, তোমারটা থেকে কিন্তু যাবে না। সো দ্যাটস ইট ফর দ্য ক্লাস। তোমরা যারা টেস্ট পেপার সলভের ক্লাসে নিয়ে টেস্ট পেপার সলভের ক্লাসটা তো চলে যেতে পারো, ওখানেও আমরা কোয়েশ্চেন্স নিয়ে আরো ডিসকাস করবো। এন্ড আইল সি ইউ গাইস নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। খুবই ইজি একটা চ্যাপ্টার, সামনে আরো মজার মজার চ্যাপ্টার আসবে। আইল সি ইউ দেন, বাই।